আজকের পর্বে আমরা আলোচনা করব জাতীয় নির্বাচনের সমীকরণ কোন দিকে যাচ্ছে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ। একই সঙ্গে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলালুদ্দিনও যুক্ত হবেন। সাইফুদ্দিন, আমরা শুরুতেই আজকে একটু আলোচনায় চলে যেতে চাই। এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে ঘিরে নানা ধরনের আলোচনা হচ্ছে। অতীতেও ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, আমরা দেখেছি গত 6 বছর আগে ডাকসু নির্বাচন হয়েছিল। তখন ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এভাবে জাতীয় নির্বাচনের আলোচনা এতটা চাওয়ার হয়নি। এখন কেন ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় নির্বাচনের সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন তাকেও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। দেখুন, আমাদের বাংলাদেশের যেই নির্বাচনী কালচার, সেখানে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যাপার দেখেছি, লক্ষ্য করেছি, কিন্তু গত 17 বছর ধরে কিন্তু আসলে নির্বাচনের ওই জায়গাটা একবারই ছিল না, এবং কোনো রকম সুষ্ঠু নির্বাচন তো হওয়া দূরের কথা, রাতের ভোট হয়ে যেত, বা কোনো দল আসলে ওইভাবে আসলে পার্টিসিপেট করতে পারেনি। এক দলেরই মেকানিজমে ইঞ্জিনিয়ারিংয়ে আসলে ইলেকশনগুলো হয়েছে। তো সেই জায়গা থেকে এর আগের ডাকসুটা একটা রেয়ার কেস, যেখানে আমাদের কোটা বিরোধী আন্দোলন, তারপর নিরাপদ সড়ক আন্দোলনের পরে দেখা গেছে যে সরকার বাধ্য হয়েছিল সেই সময় একটা নির্বাচন দিতে। সেখানেও অনেক রকম মেকানিজম করে দেখা গেছে যে আওয়ামী লীগেরই যারা প্রার্থী ছিল তাদেরকেই জয়যুক্ত করা হয়েছে। 2-3টা কেস রেয়ার ছিল যারা বের হয়ে আসতে পেরেছে, ভিপি নুরুল হক নূর, আক্তার হোসেন সহ যারা বের হয়ে আসতে পেরেছে, সেটা একটা রেয়ার কেস ছিল। কিন্তু এবারের ব্যাপারটা আলাদা এই জন্যই, কারণ হচ্ছে যে এর আগে যেই ইলেকশনগুলোই হয়েছিল সেগুলো কোনো না কোনো দলের আন্ডারে ছিল। এবার একটা ইন্ট্রিম গভর্নমেন্ট আছে, বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনটা আছে তারাও আমরা আশা করছি যে নিরপেক্ষভাবে ভূমিকাটা পালন করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলোর মাদার পার্টি, স্পেশালি বিএনপি বা জামাতে ইসলামী বা অন্য যেসব দলগুলো আছে, তারা কিভাবে আসলে ফাংশন করছে তাদের ছাত্র সংগঠনগুলোকে দিয়ে, সেটা একটা দেখার বিষয় ছিল। তো সেই জায়গা থেকে আসলে এবারের ছাত্র সংগঠনের যে ইলেকশনগুলো, সেগুলো এই জন্য একটু আলাদা করে গুরুত্ব পাচ্ছে, কারণ এই বড় দলগুলো আসলে কিভাবে ফাংশন করছে। কারণ আমরা দেখলাম ডাকসুটকে ঘিরে কিন্তু একটা রকম উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল। ক্যাম্পাসের বাইরে আমরা দেখেছি বিএনপির মহড়া দিতে, জামাতের মহড়া দিতে। তো এই ডাইনামিক্সগুলোও পাবলিক দেখছে, আবার যখন সেগুলো আবার দেখছে পাবলিকের মনে একরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়, তারা আবার সেক্ষেত্রে আবার রিশাফল করে চেঞ্জ করেছে তাদের প্রক্রিয়াগত জায়গা থেকে। এই জন্য আমার মনে হচ্ছে যে এবারকার ডাকসু বলেন, জাকসু বলেন, বা সামনের যেই হল সংসদগুলোই ছাত্র সংসদগুলোই হবে, সেগুলো আসলে আলাদা করে গুরুত্ব পাবে। আমরা আলোচনা করব, তবে যেহেতু জাকসু নির্বাচনের প্রসঙ্গ আপনি বললেন, আজকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, নানা ধরনের ঘটনা অঘটন আজকে জাকসু নির্বাচনকে ঘিরে হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে। আমরা একটু জাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত শাহরিয়ারের কাছে আমরা জানবো যে আসলে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি। আচ্ছা, সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা এখনও তার সঙ্গে যুক্ত হতে পারছি না। এই ফাঁকে একটু আলোচনা করে নিচ্ছি। জাতীয় নাগরিক পার্টি যদিও বলেছে তাদের কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নেই, আমরা দেখেছি যে বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ, সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে বা তাদের সমর্থিত প্যানেল থেকে যারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল, প্রায় বেশিরভাগ এনসিপির প্রধান নাহিদ ইসলাম থেকে শুরু করে বেশিরভাগ শীর্ষ নেতারাই আপনারা তাদের প্যানেলের পক্ষে আপনারা ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাদের পক্ষে ভোটও চেয়েছেন। তাহলে কি এক ধরনের লেজুর ভিত্তি হয়ে গেল না? না, দেখুন, লেজুর ভিত্তিক না। জাতীয় নাগরিক পার্টি বা বাকচাষ, এই দুটি জায়গায় কিন্তু একটা জায়গায় মিল আছে, যে তারা অভ্যুত্থানের পরে এই দুইটি সংগঠন বা দল যেটাই বলি না কেন গঠিত হয়েছে, এবং আদর্শিক জায়গা থেকে আমাদের যুদ্ধের যে ময়দান ছিল সেখানে আমরা একে অপরের সাথে লড়াইটা কিন্তু করেছি। তো সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের একটা সমর্থনের জায়গা আছে, যেহেতু আদর্শিক জায়গা থেকে, এবং আমরা যেই রাজনীতিটা করার চেষ্টা করছি, তারাও সামহাও যখন ফিল করে যে আমাদের সাথে কানেক্টেড বা ফিল করে, সেক্ষেত্রে তারাও অনেক ক্ষেত্রে আমাদেরকে সমর্থন দিয়েছে। আবার আমরাও সেক্ষেত্রে সেই সমর্থনটা দিয়েছি, এবং আমরা যখন দেখতে পেয়েছি যে আসলে এই সামান্য ছাত্র সংসদের মতো জায়গায় বিএনপি বা জামাতে ইসলামী যেভাবে আসলে টাকার ছড়াছড়ি,
কিছুটা ভয়ভীতি বা কিছুটা মাসেল পাওয়ার বা যেভাবে মেকানিজম করে মিডিয়া অ্যাটেনশন বলেন, যেভাবে কাজগুলো করার চেষ্টা করছিল, তো সেই জায়গা থেকে তখন আসলে আমাদের মনে হয়েছিল যে এদেরকে তো আসলে কেউ কোনোভাবে সাপোর্ট করছে না। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের এই সহযোদ্ধাদের একটা সাপোর্ট বা ফেসবুকে একটা পোস্ট সেটা আমরা করেছি। যে প্রশ্নটি আমি রেখে গিয়েছিলাম যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আপনি যেটি বললেন বিএনপি জামাতের এই যে টাকা ছড়াছড়ি বা তাদের যে পাওয়ার পলিটিক্স, সেই জায়গায় আপনারা মনে করেছিলেন যে আপনাদের বাকচাষের হয়ে কথা বলা দরকার, কিন্তু ছাত্ররা তো বাকচাষকেও গ্রহণ করেনি এবং এক ধরনের ভরাডুবি হয়েছিল। এই ভরাডুবির পেছনে আসলে কারণ কি? আপনারা তো জুলাইয়ের একেবারে সম্মুখ সারিতে ছিলেন। আব্দুল কাদের, আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওই সময় গণমাধ্যমে দেখেছি 9 দফার ঘোষণা আব্দুল কাদেরের নামেই এসেছে, যদিও সেটা নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক রাজনীতিতে এসেছে। আব্দুল কাদেরের এই পরিণতির কারণ কি আসলে? না দেখেন, একটা নির্বাচনে হার জিত থাকবে অবশ্যই। এখানে আমাদের ভরাডুবি হয়েছে বা বাকচাষ যে ছাত্র সংগঠন আছে তাদের ভরাডুবি হয়েছে, ব্যাপারটি এমন না। যেই হলগুলো আছে হলগুলোতে কিন্তু দেখা যাচ্ছে বাকচাষ সমর্থিত যারা আছেন তারাই কিন্তু ভিপি বা জিএস বেশিরভাগ মেজরিটি জয়লাভ করেছে। সেন্ট্রাল জায়গা থেকে যদি আমার যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে ধরেন যেই ক্যারেক্টার বা ফিগারগুলো ছিল আসলে স্টুডেন্টদের কাছে বেশি গ্রহণযোগ্য, তারা ন্যাশনাল পলিটিক্সে অনেকেই ইনভলভ হয়ে গেছে। এবং আমাদের এই ছাত্র সংগঠন যেটি আছে যে বাকচাষ, ওনারা কিন্তু দেখা যাচ্ছে খুব নতুন অর্গানাইজড হয়েছে এবং সর্বোচ্চ হয়তো 2-3 মাস ধরে তাদের পথ চলা, এবং সেই জায়গা থেকে যেভাবে আসলে সবার কাছে পৌঁছানোর জায়গাটা আছে হলগুলোতে, তারপরে যেভাবে ফাংশন করার কথা সেই জায়গাটা থেকে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে আছে। কিন্তু অপরপক্ষে যদি আমি ছাত্র শিবিরের কথা বলি, তারা কিন্তু দীর্ঘদিন ধরে আসলে তাদের ছাত্র শিবিরের বয়স তো অনেক দিনের, এবং ফ্যাসিবাদী আমলেও তারা কোনো না কোনো ওয়েতে ফাংশন করেছে, হয়তো বা বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে হলে থাকার জন্য হলেও তারা তাদের মতো করে ফাংশন করে নিয়েছে। এবং সেখানে তাদের সব হলগুলোতে দেখা গিয়েছে যে তাদের একরকম, ওনারাই বলেছে, টিম আছে বা তাদের সেভাবে ফাংশন করার জন্য সেভাবে তারা মেকানিজমটা করে নিয়েছে। তো এবং আমরা দেখেছি যে এই সময়টাতে গত 1 বছরে তারা বেশ ওয়েলফেয়ারের একটা রাজনীতিও করেছে, হলে হলে ফিল্টার দেওয়া এবং কোনো ফ্রেন্ড বা কেউ একটু বিপদে বলে তাকে সাপোর্ট করা, ওই সাপোর্টটা তো তাদের আছে। কিন্তু এই বাকচাষ বা নতুন যারা তরুণরা আছে যারা স্বতন্ত্র, তাদের কিন্তু এই আর্থিক সাপোর্টটাও নেই। এবং এই যখন অবস্থা এই যে বাকচাষ প্যানেলের এই যে ভরাডুবির কারণে জাতীয় নির্বাচনের সমীকরণ এনসিপির দিকে কোথায় যাচ্ছে, আমি সেই প্রশ্ন আপনার কাছে করব। তবে তার আগে আমি একটু দেখে নিতে চাই, আমরা আজকে এই যে জাতীয় নির্বাচনের সমীকরণ নিয়ে যখন আমরা কথা বলছিলাম তখন আমরা প্রান্তিক মানুষরা আসলে কি ভাবছে বিষয়ে আমরা তাদের সঙ্গে একটু তাদের ভাবনাগুলো জানতে চাই। সৈয়দপুর থেকে আমাদের সহকর্মী মোকাররম হোসেন কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। সৈয়দপুর থেকে ভোটের ট্রেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের যে আমেজ সেটি ছড়িয়ে পড়েছে সারা দেশে। চায়ের দোকান থেকে রাজনৈতিক কার্যালয় কিংবা অলিগলি থেকে গণমাধ্যম সবখানে আলোচনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে। তবে এই নির্বাচন জাতীয় নির্বাচনে কতখানি ভূমিকা রাখতে পারে কিংবা পরিবর্তন করে দিতে পারে রাজনৈতিক সমীকরণ, চলুন জেনে আসি সেই প্রশ্নের উত্তর। ডাকসু নির্বাচন এমন একটা নির্বাচন যেখান থেকে হচ্ছে যে নেতৃত্ব তৈরি হয়, নেতা তৈরি হয়, যার মাধ্যমে পুরো বাংলাদেশ পরিচালিত হয়। এরকম একটা নির্বাচন যে হচ্ছে যে শিবির প্যানেল যে জয়ী হলে অবশ্যই বাংলাদেশের মানুষের উপর ইম্প্যাক্ট অবশ্যই পড়বে এবং জাতীয় নির্বাচনে এটার একটা প্রভাব অবশ্যই আমরা দেখতে পারবো সামনের দিনে। এবারে ভোট হবে খুব একটা দামি ভোট হবে আর সুন্দর ভোট হবে। ডাকসু এবং আমরা যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এটা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন, আর এই নির্বাচন অবশ্যই একটা প্রভাব পড়বে। ডাকসু নির্বাচনে এখানে অধিকাংশই ছাত্র শিবির, ওতে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে আপনি জাতীয় নির্বাচন বলেন, এখানেও কিন্তু একটা মনে করেন যে আপনার জামাতের একটা প্রভাব থাকবে। দ্রব্যমূল্যর দাম, সাধারণ মানুষ যে চলাফেরা করে তার উপর নির্ভর করি, যারা ভালো দেখবে তাদেরকে আমরা মূল্যবান ভোটটা দিব। সাধারণ মানুষ বলছে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের সমীকরণ বদলে দিতে না পারলেও কাজ করবে প্রভাবকের ভূমিকা। তবে তারা আবার এমন প্রার্থীদেরকে জাতীয় নির্বাচনে ভোট দিতে চান যারা হবে সামাজিক এবং মানবিক নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। সৈয়দপুর থেকে মোকাররম হোসেন। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের কথা। আলোচনায় ফিরতে চাই। সাইফ মোস্তাফিজ, যে প্রশ্নটি করে গিয়েছিলাম যে এনসিপিও তো নিশ্চয়ই আগামী নির্বাচন কিংবা আগামীতে ভোটের রাজনীতিকে ঘিরেই রাজনীতিতে এসেছে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করবে।
আমরা দেখেছি এনসিপি নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংসদে রিকশাওয়ালার ছেলেরা যাবে, কৃষকের ছেলেরা যাবে, এই স্বপ্ন নিয়ে তারা রাজনীতি শুরু করেছে। সেক্ষেত্রে এই যে বাকছাস প্যানেলের এই যে ভরাডুবি, এটি এনসিপিকে জাতীয় রাজনীতির সমীকরণে কতটা পিছিয়ে রাখবে? দেখেন, আমি মনে করি না যে আসলে ছাত্র সংসদের নির্বাচনের এফেক্ট আসলে জাতীয় ইলেকশনগুলোতে পড়বে, কারণ একটা আরবান মিডল ক্লাস জায়গা থেকে সেখানে আসলে সবার অ্যাটেনশন সেখানে থাকছে, মিডিয়া থেকে শুরু করে বলেন যে সব রকম জায়গা নিশ্চিত হয়ে আসলে এই ইলেকশনটা হয়। এবং এখানে সমীকরণের জায়গা থেকে অনেকে অনেক রকম চিন্তা করে, অনেকে চিন্তা করেছে যে নেক্সটে কোন গভর্নমেন্ট হয়তো সরকারে যাবে, তাদের বিপরীতে কাউকে দাঁড়া করানো যায় কিনা। আবার ছাত্র শিবিরের কথা যেটা বলবো, তারা কিন্তু ছাত্র শিবির হিসেবে আসলে তাদের প্যানেলটি গঠন করেনি, তাদের যেই স্টেরিওটাইপটা সেটা কিন্তু ব্রেক করেই তারা তাদের প্যানেল ঘোষণা করেছে। সেখানে আমরা নারীদেরকে দেখেছি, সেখানে আমরা ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকেও দেখেছি। তো এই যে তাদের যে একরকম ক্যারেক্টারিস্টিক, সেটা ভেঙে যে তারা প্যানেল দিয়েছে, সেখানে আমার মনে হচ্ছে যে ছাত্ররা হয়তো সেটা অ্যাকসেপ্ট করেছে। এখন তাদের কার্যক্রম বা তাদের নেক্সট কি করতে পারে সেটা একটা দেখার বিষয় আছে। এটা একটা টেস্ট কেস হবে তাদের জন্য। কিন্তু ন্যাশনাল পলিটিক্সে বলছে বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো দল দেখে কিংবা ব্যক্তি দেখে বা এই যে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, যে প্রভাবশালী রাজনীতি ছিল, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে আসছে। মানুষ এখন নিজের মতামত এমনভাবে দিবে যারা মানুষকে আসলে নানাভাবে মানুষকে ডিস্টার্ব করেছে, তাদেরকে এখন আর মানুষ বেছে নেবে না। এবং এটি এক ধরনের অ্যাসিড টেস্ট হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, ডেফিনেটলি। সেটা তো বললামই যে কারণ গত 1 বছর ধরে মানুষ দেখতে পেয়েছে যে আওয়ামী লীগকে রিপ্লেস করার মতো কোন দলটি আসলে কাজকর্ম করছে, বা মাঠে ঘাটে চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, অন্তর্কন্দলে নিজেদের মধ্যে খুনাখুনি বলেন, এই ব্যাপারগুলো তো মানুষ নোটিস করছে অবশ্যই। সেখানে মানুষ আগে থেকেই বলতো যে বিকল্পকে, অল্টারনেটিভকে। সেখানে যারা এখন ভালো রাজনীতি করবে, সেটা জামাত যদি করে, এনসিপি যদি করে, বাম সংগঠন যদি করে, যারাই করবে না, আমি মনে করি না যে বাক্সে ভরাডুবি কেন এনসিপির গায়ে আসবে। আমরা তো আর ছাত্রদলের ভরাডুবি যদি বিএনপি, আমরা তো লেজুর ভিত্তিক সেই ছাত্র সংগঠন ঠিক করছি না, মানে তারা তাদের জায়গায় ফাংশনাল, তারা নির্বাচনের আগে বেশ সক্রিয় 2 মাস 2.5 মাস ধরে তাদের সংগঠনটি রান করছে। এখানে আমাদের সাথে কম্পেয়ার করা হচ্ছে যে 30, 40, 50 বছরের উপরে দলগুলোর সাথে। আমরা এনসিপি নিয়ে আমরা সিরিয়াস, এনসিপি নিয়ে আমরা বর্তমানে উঠান বৈঠক করছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, তৃণমূলের কাছে পৌঁছাচ্ছি, তাদের কথাগুলো শুনতে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের অ্যাকসেপ্টেন্স মানে অনেক ভালো আগাচ্ছে। এবং কিছু জরিপও আমরা দেখেছি যে 3 মাস আগের একরকম জরিপ, সেখান থেকে পার্সেন্টেজ দিন দিন বাড়ছে। মানে আমরা বলবো না যে আমরা শতভাগ মানুষের সাপোর্টটা এখনই পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাজ, আমাদের কর্ম দিয়ে আমার মনে হয় যে আমরা মানুষের মন জয় করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে।